মিনিট পর ওইটুকু জায়গায় চলে আসে। অ্যান্ড এটাই ফ্যাক্ট। এই যে আজকে আমরা দাঁড়িয়ে শাড়ি, আমাদের মায়ের খুব 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 নেশার জিনিস ছিল শাড়ি কেনা। মানে পৃথিবীতে মানে আমাদের চেনা জানা এমন অনেক কম মানুষ আছে যার কাছে মায়ের শাড়ি নেই। আমি খুব লাকি বোধ হয় আমি কথাগুলো ক্যামেরা ধরে বলতে পারছি, শেয়ার করতে পারছি তোমাদের সাথে। অ্যাটলিস্ট মায়ের কিছু ভালো মোমেন্ট তোমাদের সাথে নেক্সট কোনো এক ভিডিওতে শেয়ার করবো অবশ্যই। শুধু মায়ের জন্য, মা কী কী ইয়ে করতো, মার থেকে কী কী শিখেছি সেটা নিয়ে একটা। আপাতত এটাই বলি যে মানুষটা যে শাড়ি পরতে ভালোবাসতো, আজকে বাড়িতে 4 থেকে 5টা আলমারি ভর্তি শাড়ি আছে। এখনও যে কতগুলো নতুন শাড়ি আছে তোমাদের বলে বোঝাতে পারবো না। 12 থেকে 15টার বেশি হতে পারে, তবু কম নয়। নতুন শাড়ি, নতুন ব্র্যান্ড নিউ, যেগুলো পরেননি, এবং প্রতিটা শাড়ি তার দামি দামি শাড়ি। কিন্তু জীবনে না সব থেকে যায়, বিশ্বাস করো। 1 সেকেন্ডে মানে আমি জানি তোমরা হয়তো সবাই আমি ইউজ টু নই। আমার ঠাকুমা মারা যাওয়ার টাইমেও আমাকে কেউ নিয়ে যায়নি। কোনোদিনই আমাকে ওই জিনিসটা ফেস করতে হয় না, কোনোদিনই ফেস করতে হয়নি রাদার। বাট ফার্স্ট টাইম জীবনে প্রথম যে কোনো জিনিসই খুব বড় ঝটকা হয়। তো ফার্স্ট টাইম বিশাল ঝটকা পেয়েছিলাম। বেশ কিছুবার প্যানিক অ্যাটাক হওয়া থেকে শুরু করে অনেক কিছুর মধ্যে দিয়ে গেছি। পূজাকে সামলাবে কে, মানে পূজাকে সামলানোর আমি নিজেকে নিজে সামলে উঠতে পারছিলাম না। তো কী বলে শুরু করব সত্যিই জানি না। এতদিন পর ক্যামেরা খোলার মন মানসিকতা প্রচুর কষ্টে তৈরি করে ক্যামেরা খুললাম। কেমন আছি অনেকেই কমেন্টে বলছো, পূজা কেমন আছে, গোপাইকে সামলিও, গোপাই কেমন আছে, সবার পাশে থেকো। আমি তো ভেঙেও মানে আমার তো ছেড়ে দাও কী কী গেছে আমার ওপর দিয়ে। বিকজ আমি আমার জীবনে প্রথম ছোটোবেলায় দাদু, একদম ছোটোবেলায় মানে 5 বছর বয়সে দাদুকে হারানোর পর প্রথম কাউকে এত কাছ থেকে হারালাম, এত কাছের কাউকে হারালাম। মানে আমি তোমাদের বলেও বোঝাতে পারবো না কি পেনটা কতটা ছিল। আমি মানে একদমই ইউজ টু নই। আমার ঠাকুমা মারা যাওয়ার টাইমেও আমাকে কেউ নিয়ে যায়নি। কোনোদিনই আমাকে ওই জিনিসটা ফেস করতে হয় না, কোনোদিনই ফেস করতে হয়নি রাদার। বাট ফার্স্ট টাইম জীবনে প্রথম যে কোনো জিনিসই খুব বড় ঝটকা হয়। তো ফার্স্ট টাইম বিশাল ঝটকা পেয়েছিলাম। বেশ কিছুবার প্যানিক অ্যাটাক হওয়া থেকে শুরু করে অনেক কিছুর মধ্যে দিয়ে গেছি। পূজাকে সামলাবে কে, মানে পূজাকে সামলানোর আমি নিজেকে নিজে সামলে উঠতে পারছিলাম না। তো পূজাকে আমার সামলানো খুব চাপের বিষয়। না, পূজা সেভাবে এখনও কেঁদে উঠতে পারেনি, যার জন্য যেটা পূজার প্রবলেম হচ্ছে, যে জিনিসগুলো আমি দেখছি আর বুঝতে পারছি, কারণ আমার বড় ব্রাউনিকে হারানোর পরে আমার এই জিনিসটা ছিল। বড় ব্রাউনি চলে যাওয়ার পর আমার যেই প্রবলেমগুলো হতো, সেই জিনিসগুলোই আমি দেখতে পাচ্ছি পূজার মধ্যেও হচ্ছে। মুড সুইং, এই হাসছে, এই মানে কাঁদে না, ও কান্নাকাটিটা ওর কম, চুপ করে বসে রয়েছে, চোখটা শুধু লাল দেখতে পাচ্ছি। আর একটা বড় জিনিস হচ্ছে, যে একটা মানুষ যে সবসময় হাসো প্রাণবন্ত ছিল, সেই মানুষটা 1 মিনিট দাঁড় এটা চেঞ্জ করে কথা বলছি। ব্রাউনি এঞ্জেল ওই ঘরে চিৎকার করছে, সেই জন্য। তো যেটা হচ্ছে মেইন ব্যাপার, পূজা এই মানে যে মানুষটা আমাদের হাসাতো, যে মানুষটা তোমরা দেখেছো চোখের সামনে, সবসময় বাবা নো, সবসময় হাসাতো, সবসময় সবাইকে একটা মানে ও থাকা মানে পূজা থাকা মানে যে কোনো জায়গা একটা বেশ মানে যথেষ্ট মজাদার হয়ে যায়। অটোমেটিক একটা আলাদা মানে স্পার্ক কাজ করে, সবাই মোটামুটি তাই বলে। তো সেই জিনিসটা কোথাও একটা মিসিং হয়ে গেছে। আর যেহেতু 24 আওয়ার্স ও মার সাথে থাকতো, সেহেতু থেকেই ওর মনে হচ্ছে, মানে সকাল 8টার সময়, 7:30 8টার সময় এখনও রোজ ওর ঘুম ভেঙে যায়, এবং 2 মিনিট বসে ভাবে যে মাকে নিমুলাইজার দিতে হবে। মানে ঘুম চোখে হুট করে মাথায় ঘুরে যে মায়ের নিমুলাইজার আছে, বা হঠাৎ করে উঠে বসে চুপ করে ভাবে যে ও আমি তো হসপিটালে নেই, মানে এরকম ব্যাপারটা। 1 মাস 9 দিন টানা মোটামুটি পূজা হসপিটালে মার সাথে কাটিয়েছে, বাড়ির মুখ দেখেনি, হাতে গোনা 3 থেকে 4 দিন হয়তো বাড়ি এসেছিল। তো যা হয় একটা অভ্যেস, এতগুলো বছর মায়ের সাথে থাকার অভ্যেস, মার সাথে বকবক করা, আর একটা টাইমের পর মা আর মেয়ে বন্ধু হয়ে যায়, আর একটা বয়সের পর আমার মনে হয় মা হয়ে যায় সন্তানের মতন, আর মেয়েরা হয়ে যায় মায়ের মতন। এবং মা পূজাকে মানে মা বলেই ডাকতো, মারে আমাকে এটা দিবি, মারে আমার এটা কিনবো, মারে এটা হবে, এই জিনিসটা প্রচুর পরিমাণে ছিল। তো একটা টাইমের পর যেটা বলছিলাম, যে এই জিনিসটা, এই বন্ডিংটা শেয়ার মানে করে মানুষ হয়তো, আর সবাই করে কিনা জানি না। সবাই প্রত্যেকটা মেয়ে, এত মেয়ে বা ছেলে মায়ের মতন এত ভালো মা পায় কিনা জানি না। আর তার থেকেও বড় বিষয়, প্রত্যেকটা মা এত ভালো ছেলে মেয়ে পায় কিনা আমার ডাউট আছে। আমি খুব প্রাউডলি বলতে পারি এই কথাটা। এবং যারা দাদাদের বা পূজাকে যারা চেনে বা কাছ থেকে দেখেছে, তারা এটা বলতে বাধ্য হবে। মায়ের বার্থডে ছিল 11 তারিখে, 11 ফেব্রুয়ারি মার বার্থডে ছিল। তো পূজা মাকে ডলু বলে মানে ডাকে। আমি না এখনও ওই শব্দটা ডাকতো পাস্ট টেন্সে বলতে না এখনও পারি না। আমার প্রবলেম হয়, আমি স্বীকার করি, আমার খুব প্রবলেম হয়। বাড়িতে গেলে মানে বাড়িতে যখনই গেছি মা ছিল না এই কদিন, কাজ, হ্যাঁ এইসব ভুলভাল টাইমগুলোতে অলওয়েজ
একটাই জিনিস মানে বাড়ি থেকে বেরোবার সময় মানে এটা বলা অভ্যেস, মা আসছি, তো এটা বলতাম বা এখনও বলি বা ইন ফিউচার গেলেও হয়তো বলবো। আর একটা সবথেকে বড় বিষয় যেটা আমার একটা কমপ্লেন, সেটা নিয়ে আমি পরে না হয় কোনো একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো, এই ভিডিওতে নয়, সেটা টপিকটা দিয়ে রাখছি যে মানুষরা বড় বড় ব্লগারদের আমি খুব দেখি যে নিজেদের বাড়ির মা বাবা শ্বশুর শাশুড়ি চলে গেলে, মানে ছেড়ে চলে গেলে, মানে একেবারের জন্য ছেড়ে চলে গেলে, যেটা তোমরা বলো যে শব্দটা আমি ইউজ করে উঠতে পারি না, কারুর জন্য পারি না, মানে এটাকে কি করে কেউ ব্লগিং করে আপলোড করে। তো এটা আমার নেক্সট ভিডিও থাকবে তোমাদের জন্য, কারণ আমি যখন এই জিনিসটার মধ্যে দিয়ে গোয়িং থ্রু হয়েছি, আমি বিশ্বাস করো আমি একটা ফটোও তুলিনি। একটা ফটো তো লোকে স্মৃতি হিসেবে রাখে, আমার মনে হয় স্মৃতিটা ভালো থাকবে, স্মৃতিটা থাকবে আমার সাথে তার ফটো, আমার সাথে তার সুইট মোমেন্টগুলো, ওই যে একটা ফটো ফ্রেমের মধ্যে ফটো আর তার মধ্যে প্রচুর মালা পরানো থাকে, ওই ফটোটা না আমার ঠিক পছন্দ হয় না, আমি ঠিক মানে ভালো লাগে না। আমি নিজে তুলিনি হয়তো, মানে সব বাকিরা যারা তুলেছিল তাদের থেকে নিয়ে আমি আমার হোয়াটসঅ্যাপেও যারা আছে তারা জানে আমি মানে স্টেটাসেও দিতে পারিনি, আর আমি ডিলিটও করে দিয়েছি, খুব অনেস্টলি বলতে আমি ডিলিটও করে দিয়েছি, কারণ আমি পারি না, আমার মধ্যে অনেক প্রবলেম আছে, আমার হয় না জিনিসগুলো। এখনও বাড়িতে গেলে মাকে প্রণাম করা, ঠিক যেখানে পাটা রেখে বসতো আমি ওখানটাতেই হাত দিয়ে প্রণাম করি, যতই ফটো রাখা থাকুক আমি ওদের প্রণাম করতে পারি না। তো এগুলো হয় প্রবলেম, বাট মানুষ মানে এই ব্লগার যারা আছে তারা কি করে পারে সিরিয়াসলি আমি জানি না মানুষ কি করে এত তাড়াতাড়ি ভুলে যাওয়া একটা দীর্ঘ বছরের অভ্যেস, সেটা যেই হোক, সেটা শাশুড়ি মা শ্বশুরমশাই হোক বা নিজের বাবা মা হোক বা নিজের হাজব্যান্ড হোক, এটা খুব চাপের বিষয়। যার সাথে বহু বছর ধরে তোমাদের একটা অভ্যেস, গতানুগতিক একটা রুটিনে থাকা, সেই রুটিনটা ওই 1 সেকেন্ডে শেষ হয়ে যাওয়া বা মানে কোথাও একটা ঢুকিয়ে দেওয়ার পর মানে যেটা হয় আর কি, সেটার পরে আমি জাস্ট ভেবে উঠতে পারি না। আর আমার লাইফে দেখা একটা খুব বাজে সত্যি, যেটা অবশ্যই চলে যাওয়াটা একটা বড় সত্যি, কিন্তু এর থেকেও বড় সত্যি আমি কোনোদিন ওই জল দিতে হয় বলে মানে ওই জিনিসটা হওয়ার পরে জল দিতে হয়, তো সবাই জল দিতে নেমেছিল, আমি কোনোদিন দিইনি এই জিনিসটা, আমার সাথে এটা ফার্স্ট টাইম হয়েছে। আমি নিজে আমার এর জন্য ডাক্তারও দেখাতে চাই যে আমার ব্রেন থেকে আমি ওটার ট্রমাতে আমি লাস্ট কিছুদিন মানে কতদিন পর্যন্ত যে আমার প্যানিক অ্যাটাক হয়, আমি ওটা সবসময় চেষ্টা করি যে ভুলে যেতে। মানে একটা বড় মানুষ একটা ছোট্ট যজ্ঞের ট্রের মধ্যে তার পুরো শরীরটা এঁটে যায়, মানে পুড়ে ছাই হয়ে গিয়ে একটা এইটুকু ট্রের মধ্যে সমস্ত জিনিসটা নিয়ে এসে রাখা থাকে। অ্যান্ড সব থেকে বড় বিষয়, একটু বড় বড় সাইজের কিছু ছিল যেগুলো বলে মানুষের হাড় বোধহয়, আমি না মানে জলটা দিতে গিয়ে আমি বুঝতে পারিনি, ভালো করে দেখিনি রাদার, এমনিতে আমি চোখে একটু নেবা আছি, কম দেখি, যতই পাওয়ার বেশি হোক না কেন তবু চোখে কম দেখি, আমি বুঝতে পারিনি যে ওটা হাড় ছিল। ওপরে আসার পর আমি যখন কাঁদতে কাঁদতে বলছি মানে যজ্ঞর যে ছোটো ছোটো হোমকুণ্ডগুলো হয় না, লাইক ওরকম একটা জায়গার মধ্যে ব্যাপারটা থাকে, মানে আমি যখন বলছি ওটা কী ছিল কাঠ, আমাকে যখন মানে বাকি যারা বড়রা ছিলেন তারা যখন বললো না ওটা, আমি না ভাবতে পারিনি যে 40 মিনিট আগে যে মানুষটাকে হামি খাচ্ছিলাম, যে মানুষটাকে নেল পলিশ পরাচ্ছিলাম, সাজাচ্ছিলাম, সেই মানুষটা 40 মিনিট পর ওইটুকু জায়গায় চলে আসে। অ্যান্ড এটাই ফ্যাক্ট। এই যে আজকে আমরা দাঁড়িয়ে শাড়ি, আমাদের মায়ের খুব 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 নেশার জিনিস ছিল শাড়ি কেনা, মানে পৃথিবীতে মানে আমাদের চেনা জানা এমন অনেক কম মানুষ আছে যার কাছে মায়ের শাড়ি নেই। আমি খুব লাকি বোধহয় আমি কথাগুলো ক্যামেরা ধরে বলতে পারছি, শেয়ার করতে পারছি তোমাদের সাথে, অ্যাটলিস্ট মায়ের কিছু ভালো মোমেন্ট তোমাদের সাথে নেক্সট কোনো এক ভিডিওতে শেয়ার করবো অবশ্যই, শুধু মায়ের জন্য, মা কী কী ইয়ে করতো, মার থেকে কী কী শিখেছি সেটা নিয়ে একটা। আপাতত এটাই বলি যে মানুষটা যে শাড়ি পরতে ভালোবাসতো, আজকে বাড়িতে 4 থেকে 5টা আলমারি ভর্তি শাড়ি আছে, এখনও যে কতগুলো নতুন শাড়ি আছে তোমাদের বলে বোঝাতে পারবো না, 12 থেকে 15টার বেশি হতে পারে, তবু কম নয় নতুন শাড়ি, নতুন ব্র্যান্ড নিউ, যেগুলো পরেননি, এবং প্রতিটা শাড়ি তার দামি দামি শাড়ি। কিন্তু জীবনে না সব থেকে যায়, বিশ্বাস করো 1 সেকেন্ডে, মানে আমি জানি তোমরা হয়তো সবাই জানো এই জিনিসগুলো, আমার বলার কোনো মানে হয় না, বাট এটাই ফ্যাক্ট, জীবনে না সব কিছু থেকে যায়, সোনা গয়না বাড়ি টাকা প্রপার্টি, যখন মানে আমরা সব ছেড়ে চলে যাই কিছু থাকে না, কোনো চিন্তা থাকে না। মানে একটা মানুষ যে সকালবেলায় তার আমার ঘুম থেকে উঠে কি রান্না হবে, কি ব্রেকফাস্ট হবে, বাড়িতে সবাই মানে আমার বৌদি সবসময় কি রান্না হবে, হ্যাঁ, মানে মাই সমস্ত কিছু ডিসাইড করতো। মা মানে বাড়ির গিন্নিরা যেমন হয়, আমাদের তো জয়েন্ট ফ্যামিলি, তো জয়েন্ট ফ্যামিলিতে যেটা হয় বাড়ির গিন্নিরা যেমন সমস্ত কিছু ডিসাইড করে দেয় যে এটা হবে ওটা হবে সেটা হবে, মা ওরকমই কিন্তু ডিসাইড করতেন, আর সেটাই হতো। তার আমার কি ভোগ হবে, ফ্রিজ থেকে সবজি মানে নিয়ে এসে দেখানো যে এটা হবে।
হয় না যে সব টেনশন এক ঝটকায় যেন মনে হলো যে কোথায় উবে গেছে। তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে তার মার ভোগ কী হবে কে বলবে। তাকে যখন জিজ্ঞেস করছি যে তার মারকে স্নান করাবে, তার মার আমাবস্যা পূর্ণিমা আসলে তার মার স্নানের জন্য বা বার্থডে বা বড় বড় যে দিনগুলোতে তার মায়ের স্নান হয় সেই দিনগুলোতে তার মার আলমারির চাবি বার করে দেওয়া, তার মা কোন শাড়িটা পরবে সেটা ডিসাইড করে দেওয়া। যখন বলছি যে কে করবে, তুমি চলে যাচ্ছ কেন, যা হয় কথা বলে সবাই হয়তো, যেমন মনে মনে কথা বলছি, মানুষটা না ওই যে চুপ করে শুয়ে আছে, কোনো কথার উত্তর নেই। একটা মানুষ সারা জীবন কত টেনশন আমাদের, তাই না? আমাদের জীবনে কত 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 না শত কোটি টেনশন, যে এটা করতে হবে, ওটা করতে হবে, এটা নিতে হবে, এই করতে হবে। সংসারে থাকা যে মানুষরা আছে, মানে মহিলা নয়, আমি পুরুষদের কথাও বলবো, কারণ তারাও সংসার চালাবার জন্য এরকম অনেক মানুষ যারা পাগলের মতন রাস্তায় দিবারাত্রি ঘাটে, কিন্তু যখন এই ধুকপুকটা অফ হয়ে যায় না, তখন আর কিছুই থাকে না সাথে, সত্যি কিছু থাকে না, মানে সব বন্ধ হয়ে যায় সব। আর যদি সাথে কিছু তোমার সাথে যায়, এটাই জানি ওই ভগবানের নামটা। আমাদের মা এত 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 মানে ভালো মানুষ। অনেক মানুষ চলে গেলে অনেক দোষ পায়, গ্রহ নক্ষত্রের অনেক ব্যাপার থাকে, বিশ্বাস করবে না মা কোনো কিছু পাননি। এত শুভক্ষণে মানে তারা মা তারা মাই নিয়ে গেছে। অবভিয়াসলি যে মানুষটা উঠতে বসতে শুধু তারা মাকে ডাকতো, ধরে বিদ্যুৎ চমকালেও যে তারা মা করতো, সে তারা মার কাছেই নিশ্চয়ই আছে। মানে আমি তো ফিল করি তারা মাকে ডাকলে মাই হয়তো সারা দেয়। আমি লিটারেলি ফিল করি, বা বাড়িতে তার মাকে স্নান করাতে গেলে বা তার মাকে জড়িয়ে ধরলেও মনে হয় আমাদের মাই। আর আমাদের মাও ওরকম ছোট্টখাট্টো ওরকম মিষ্টিই ছিল। তো তার মাকে হাক করলে না খুব ফিল হয় যে মাকে হাক করছি। এই দুদিন আগে স্নান করালাম, দোল পূর্ণিমা চন্দ্রগ্রহণের পরে, তো ওরকমই ফিলিংসটা আসে। তো এটাই সত্যি, মানে থেকে যায় কি বলো তো জীবনে, শুধু থেকে যায় ওই তুমি যে সারা জীবন কর্মটা করলে, ওটা ভালো কর্ম করলে তুমি চলে যাওয়ার পরেও 10টা লোক তোমাকে চিন্তা করে তোমার জন্য কাঁদবে। আর তুমি যদি বাজে কর্ম করো তাহলে তোমাকে ঢোকাবে আর লোকে ফুর্তি মারবে, খিস্তি মারবে, বলবে বাবা চলে গেছে, পাপ বিদায় হয়েছে। এরকমও দেখেছি, এরকমও মানে মানুষজনকে দেখেছি যারা বলেছে যে ভালো হয়েছে বেঁচে গেছি, কিন্তু শুনেছি, দেখিনি, শুনেছি। তো ওটাই মানে কর্মটা থেকে যায় আর ওপরওয়ালার নামটাই থেকে যায়, আর বাকি কিন্তু কিচ্ছু থাকে না, না সংসার, না প্রপার্টি, না টাকা, কারণ কিছু নিয়েই তোমরা যেতে পারবে না, কোনো কিছু নিয়েই যেতে পারবে না। তো ইয়েস, আমি কথা বললে এখন ঘন্টার পর ঘন্টা ক্যামেরা অন করে বকতে পারি, কিন্তু না, আর বলবো না। আর একটাই জিনিস, গপু বলো, পূজা বলো, ছোটো বৌদির বাড়ির সকলের কথা বলছি, সবাই চেষ্টা করছে। পিটাইয়ের তো 12 মানে ফাইনাল এক্সাম চলছে। বাচ্চাটা যে কীভাবে পরীক্ষা দিচ্ছে সত্যি জানি না, মানে সবাই জানো 12-এর এক্সাম চলছে, আর এরকম টাফ টাইমে বাচ্চাটা পরীক্ষা দিয়েই যাচ্ছে, একটার পর একটা পড়াশোনা করছে। আমি জানি না ওর ওপর দিয়ে ও ভীষণ চাপা, মানে পূজা বা ছোটদা বা এদের মতনই, মানে বাবা পিসির মতনই ভীষণ চাপা মেয়ে। তো ওকে নিয়েও খুব ইয়ে হয়। গোপাই তাও একটু ইয়ে, তো কেঁদে ফেলছে। কেঁদে নিলে কি বলো তো, হালকা হয়ে যাওয়া যায়। আমি বা আমরা বাকিরা যারা আছি আমরা সবাই কাঁদছি তো হালকা হতে পারি, কিন্তু যারা কম কাঁদে তাদের ভেতরে বেশি কষ্ট, তাদের বেশি চাপা কষ্টটা থাকে। সেটা আমি পূজাকে দেখলে মানে দিনের পর দিন বুঝতে পারছি। তোমরা অনেকেই খবর নিতে চেয়েছিলে কেমন আছে পূজা, তো ছোট্ট করে খবরটাও দিলাম। ছোট্ট না, অনেক বড় খবর দিয়ে ফেললাম, তার সাথে কিছু মনের কথাও শেয়ার করলাম। দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো একটা ভিডিওতে। ভাইব্রেশন পাঠাও যাতে এই টাফ টাইমটা কেটে যায়। আমি জানি টাইম সব কিছু রিকভার করে দেয়, যে কোনো কাটা ঘাও রিকভার করে, কিন্তু না থাকা মানুষকে তো আর কোনো দিন ফিরে পাওয়া যায় না, তাই ওটা রিকভার করে উঠতে পারে না, আর পারা যায়ও না, সেটা যতদিনই হোক অসম্ভব, নেক্সট টু ইম্পসিবল। তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর প্লিজ 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 রিকোয়েস্ট করছি, যে যাকে ভালোবাসো, যে তোমাদের কাছের মানুষ যাদের জন্য কষ্ট হয়, ইগোর রাগ যে দেখিয়ে কিছু করো না, কারণ মানুষের কোন বয়সে কোন মানুষ কখন চলে যাবে কোনো ঠিক নেই, নিঃশ্বাসে বিশ্বাস নেই, এটা মাথায় রেখো। সো টাইম দাও নিজেদের ভালোবাসার মানুষদের, যারা আছে ভালোবাসার মানুষ মানে শুধু হাজব্যান্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, নট লাইক দ্যাট। যাকে ভালোবাসো, যাদের ভালোবাসো, সবাইকে টাইম দাও, ভালো কিছু মেমোরি ক্রিয়েট করো, যেগুলো সারা জীবন থেকে যাবে। আমার মনে হয় ভালো মেমোরি ক্রিয়েট করে রাখা খুব প্রয়োজন, যেটা সারা জীবন থেকে যাবে, আর সেটাই চিন্তা করে বাকি জীবনটা ভালো কাটবে। লাভ ইউ অল, বাই, টেক কেয়ার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হেলদি থেকো, নিজেদের শরীরের যত্ন নাও। টাটা।